পাকিস্তানিরা এখানে একটা ফ্রন্ট খুলতে চায়, এটা তো একদম জলবদ্ধ সহজ। পাকিস্তান প্রেশারটা ওয়েস্টার্ন সেক্টর থেকে কমানোর জন্য তারা যদি ইস্টার্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্ব করে বাংলাদেশকে উস্কাইয়া দিতে পারে, তাহলে তো বেনিফিটটা পাকিস্তানের হবে। এটা তো পরিষ্কার, এটা নিয়ে তো কোনো কারো গবেষণা করার বা রকেট সায়েন্সের ব্যাপার না। বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি বাদে যারা যে ঐক্য মঞ্চে নামক এরকম একটা জায়গায় সকলে একত্রিত হয়েছিলেন, সেখান থেকে তারা তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। ব্যর্থতার স্বরাষ্ট্র উপদেষ্টা, সেখানে হঠাৎ তিনি কি ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে এরকম ঘটনা ঘটিয়েছেন? আমি জানি না, এই কথা যদি বলেন এর চেয়ে হাস্যকর তো আর কিছু হয় না। জামাতের মহাসচিব যেটা বলেছেন সেটা তার কাছে যুক্তি থাকতে পারে, তার কাছে প্রমাণ থাকতে পারে, নিশ্চয়ই ওনার কাছে যুক্তি প্রমাণ না থাকলে তিনি সেটা বলতেন না। তো আমি সদ্য জামাতে অংশগ্রহণ করেছি, আমি এখনো জামাতের ইনার স্টোরি জানি না, তাদের বক্তব্যের কারণ আমি জানি না। তবে আমি এটা বিনয়ের সঙ্গে বলতে পারি, ভারতীয়রা কখনোই এই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে দায়ী নয় এবং দায়ী থাকতে পারে না, দায়ী থাকার কোনো ঐতিহাসিক পটভূমিকা নাই। 5ই আগস্টের পর যে বলা হয়েছিল যে বাংলাদেশে মুক্ত সাংবাদিকরা মুক্ত স্বাধীন চেতা স্বাধীনভাবে বক্তব্য পেশ করতে পারেন, সেটা যে কত অসত্য সেটা এই আনিস আলমগীরের গ্রেপ্তার প্রমাণ করে দিল। বাংলাদেশের মুক্ত স্বাধীনতা বলে কিছু নেই, এবং গণতান্ত্রিক স্বাধীনতাও নেই, এবং সাংবাদিক স্বাধীনতা নেই প্রায় বলা যেতে পারে। নিশ্চয়ই তবে আপনার নলেজে পড়েছে, আপনি যে দলে জয়েন করেছেন দুদিন আগে, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, দায়িত্বশীল মানুষ, তিনি বলেছেন যে বুদ্ধিজীবী দিবসে যে বুদ্ধিজীবী হত্যার সাথে ভারতীয় সেনাবাহিনী এবং জড়িত। তিনি তার মতো করে কিছু ব্যাখ্যা দিয়েছেন যে 8 তারিখের পরে ঢাকার সমস্ত নিয়ন্ত্রণে ছিল ভারতীয় সেনাবাহিনীর, এবং 8 তারিখ থেকে পাকিস্তান সেনাবাহিনী তারা প্রস্তুতি নিচ্ছিল আত্মসমর্পণের, এবং রাজাকাররাও সেই প্রস্তুতি নিচ্ছিল। আপনি অনেকবারই বলেছেন যে মুক্তিযুদ্ধ করেছেন, আপনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যে রাজাকারদের সঙ্গে আপনার যুদ্ধ করতে হয়নি, হানাদারদের সঙ্গে যুদ্ধ করতে হয়নি। আপনি এই যুক্তিটা অনেক সময় বলেছেন, এরকম একটি তথ্য দিয়েছেন গত কয়েকদিন ধরে, যদিও আপনার আগের অবস্থা ভিন্ন ছিল। যাক, আমি শুরু করতে চাই অনুষ্ঠানটা, দাদা আপনার অনুমতি দিয়ে আমি একটু ছোট্ট 2 মিনিটের আক্তার ভাইয়ের একটা রিয়েকশন নিয়ে, যেহেতু আমাদের দেশে এখন আলোচিত ঘটনা, জানি যে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তার একমাত্র অভিযোগ আমরা যেটা জানি, সোশ্যালিস্ট, তিনি সমালোচনা করতেন, সরকারের তীব্র সমালোচনা করতেন গত কয়েক মাস, এই সরকার আসার তাও 6-7 মাস পর থেকে, এবং তার সেইভাবে পলিটিক্যাল এফিলিয়েশন আওয়ামী লীগ সরকারের সময় আমরা শুনিনি, আমরা দেখিনি। আমরা যাকে চিনেছি দেখেছি সাংবাদিক হিসাবে, তিনি আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী নন, কিন্তু তাকে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, তার কথা প্রচার হচ্ছে, সন্ত্রাসী কাজে উস্কে দিচ্ছেন, এরকম অভিযোগে গ্রেফতার হয়েছে। তবে এই বিষয়ে একটু আপনার 2 মিনিট আমি রিয়েকশন জেনে দেন মূল প্রসঙ্গে যেতে চাই। ভালো থাকবেন, আশা করি। দিল্লিতে নিশ্চয় ভীষণ ভীষণ ঠান্ডা এখন, আমরা তো ঠান্ডা উপলব্ধি করে নেই। দেখো, আনিস আলমগীর যে অবস্থানটা হয়েছে এটি তো স্বাভাবিক। মানুষ যখন স্রোতের বাইরে কথা বলবে তখন তাদের জন্য জেল, জুলুম, নির্যাতন, কি বলেন গৌতম দা, এটা তো স্বাভাবিক পরিণতি। আপনি প্রশাসনের বিরুদ্ধে কথা বলেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলবেন, আর আপনাকে মালা দিয়ে বরণ করবেন, এটা তো স্বাভাবিক। আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে, এটা করা উচিত হয় নাই। আমি স্বাধীন মতবাদ প্রকাশ করার এটি অন্তরায় বলে মনে করি, কিন্তু পাশাপাশি আমরা মনে করি যে এই নির্যাতনের ভয় আছে বলেই তো স্বাধীন চেতা বক্তব্য যারা দিতে চায় তারা সাহসের প্রয়োজন পড়ে। আনিস আলমগীরকে যতটা সরকারের কারণে হয়েছে, ততটা তাদের মধ্যে 2টা পক্ষ দাঁড়িয়ে গেছে, তার বিপক্ষে আরেকটা পক্ষ আছে, তারা বেশি তৎপর, সরকারের উপরে তাদের চাপ বেশি, তাদের প্রভাব বেশি। এটারই পরিণত হয়েছে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। এবং যে গ্রেফতার নাটকটা করা হয়েছে এটা শুভ লক্ষণ নয়, কারণ কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালত অভিযোগ হবে, আদালতে যাবে, সেখানে ডিবি কে, ডিএসবি কে, এসবি কে ব্যবহার করার তো কোনো কারণ থাকতে পারে না। এখানে গ্রেফতার দেখিয়ে মামলা হবে কেন? মামলা করে পরে গ্রেফতার করেন, বিষয়টা আদালত উপর ছাড়েন। এটা তো ন্যায় বিচার হতে হলে আদালতে। আমার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, আপনার বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, কিন্তু সেই অভিযোগটা আদালতে করতে হবে। পুলিশই কেন? পুলিশ তদন্ত করবে, পুলিশ তো গ্রেফতার করা কেউ না। এই বিষয়গুলো আমি মনে করি নিন্দনীয়, এটাকে আমি কখনোই মেনে নেব না। মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, মানুষ বলবে, মানুষ যদি কোনো অন্যায় করে, ভুল করে, সেটা আদালত দেখবে। পুলিশি অ্যাকশন দিয়ে
কারো মুখ বন্ধ করা যাবে না, এটাই আমার ক্ষুদ্র মত। থ্যাংক ইউ। তবে আমরা মূল প্রসঙ্গে যাই। ভারত বুদ্ধিজীবী হত্যায় দায়ী জামাতের নেতা, আপনার দলের নেতা গোলাম পরোয়ার, তিনি সেকেন্ড পার্সন আপনার দলের, মিয়া গোলাম পরোয়ার, তিনি বলেছেন, এবং ব্যাখ্যাগুলো আপনি দেখেছেন তিনি কি কি ব্যাখ্যা দিয়েছেন। আমি গৌতম দাও চ্যাপ্টার নিয়ে প্রচুর সবসময়, এবং আমরা মুক্তিযুদ্ধের পরে আমাদের জন্ম, আমরা ইতিহাস পড়ি, ইতিহাস শুনি, জানি। এতদিন যা শুনেছি সেখানে নতুন তথ্য মনে হয়েছে। আমি প্রথমে আপনার দিক থেকে জানতে চাই, এবং ফ্লোর ওপেন থাকলেও গৌতম দা নিশ্চয়ই আপনার দিক থেকে আমরা এই বিষয়টায় জানতে চাই। আমরা ইতিহাস শিখতে চাই নতুন প্রজন্মের কাছে। এই হঠাৎ বিতর্ক কেন, মেজর আখতারুজ্জামান রঞ্জন? এই বিতর্কটা সৃষ্টি হয়েছে দুটি কারণে, যেটা আমি মনে করি। সেটি একটি কারণ হলো যে এটা তো ঠিক না যে ভারতের আর্মি 8 তারিখে বাংলাদেশে বা ঢাকা শহরে নিয়ন্ত্রণ নিয়েছে। ঢাকা শহরটাকে তারা নিউট্রালাইজ করে রেখেছে, কিন্তু তারা যুদ্ধটা তো ঢাকার উপকণ্ঠে যুদ্ধটা হয়েছে 11 তারিখের পর থেকে, এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছে। আপনি জানেন যে পাকিস্তানে প্রায় 29,000 রাজাকার আল বদর আল শামসা অংশগ্রহণ করেছিল। সে আল শামস যারা ছিল, যে সমস্ত লোকেরা ছিল, পাকিস্তানের 94,000 যে সৈনিকরা ভারতের বাহিনীকে সারেন্ডার করেছিল, তাদের মধ্যে কিন্তু 29,000 ছিল রাজাকার আল বদর আল শামস। এটা আমার রিপোর্ট না, ভারতীয় রিপোর্টে, ভারতের পরিসংখ্যান থেকে আমরা পেয়েছি। সেখানে ভারতীয়দের হত্যার দায়িত্ব ভারতকে আমি ব্যক্তিগত মনে করি এর কোনো সুযোগ নাই, কারণ ভারতীয়দের এই এরকম পরিবেশ ছিল না। আর ভারতীয়রা কেন আমার বুদ্ধিজীবীদেরকে মারবে, বাংলাদেশের বুদ্ধিজীবীদের মারবে? এখানে রাজাকারের একটা অংশ, যারা রাজাকার তো সবাই মানে শুধু জামাত ইসলাম ছিল না, রাজাকার তো অনেক লোক ছিল, এর বাইরেও ব্যক্তিগত পর্যায়ে রাজাকার ছিল, বিহারি রাজাকার ছিল, প্রচুর বিহারি রাজাকার ছিল। ঢাকা শহরটা তো একসময় প্রায় 40% পপুলেশন ছিল বিহারি। আপনি যদি মিরপুর দেখেন, মোহাম্মদপুর দেখেন, তারপর দিক থেকে আমাদের যে না বাংলাদেশের বাকিটা বাদ দেন, ঢাকা শহরটা যদি আপনি দেখেন, তাহলে বিশাল একটা অংশ জামাতের ইয়ে আছে, বিহারিরা ছিল। বিহারি তো জামাত করতো না, বিহারি তো মুসলিম লীগ করতো, মুসলিম লীগের অংশ ছিল, এবং মুসলিম লীগ তখন অনেক বেশি তৎপর ছিল। এবং ডাক্তার মালেক যিনি গভর্নর ছিলেন, তার অনুসারীরা তো অনেক তৎপর ছিল। সেখানে অনেক মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করেছে। হয়তো জামাতের মহাসচিব যেটা বলেছেন সেটা তার কাছে যুক্তি থাকতে পারে, তার কাছে প্রমাণ থাকতে পারে, নিশ্চয়ই ওনার কাছে যুক্তি প্রমাণ না থাকলে তিনি সেটা বলতেন না। তো আমি সদ্য জামাতে অংশগ্রহণ করেছি, আমি এখনো জামাতের ইনার স্টোরি জানি না, তাদের বক্তব্যের কারণ আমি জানি না। তবে আমি এটা বিনয়ের সঙ্গে বলতে পারি, ভারতীয়রা কখনোই এই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে দায়ী নয় এবং দায়ী থাকতে পারে না, দায়ী থাকার কোনো ঐতিহাসিক পটভূমিকা নাই। এটা হয়তো কেউ ভুল ছড়াচ্ছে, ভুল ভ্রান্ত ছড়াচ্ছে। যেমন রাজশাহী চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন প্রো-ভিসি যে কথাটা বলেছেন, হয়তো ওনাকে প্রোটেক্ট করতে গিয়ে হয়তো সাধারণ সম্পাদক সাহেব সেই কথাটা বলতে পারেন। তবে এই ব্যাপারে আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই, এবং আমি একটা ক্ষুদ্র মুক্তিযুদ্ধ হিসেবে মনে করি যে বিষয়টা নতুন করে বিতর্ক তোলার কারণ নাই। ইতিমধ্যে অবশ্য অনেকেই বলেছে, উনি আগে থেকে বলে আসতেছে, যেখানে বাংলাদেশের মানুষ যুদ্ধ করছে সেখানে এনারা ঢাকা শহরে কি করছিলেন, এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে ওনারা নিজেদের নিরাপদ জায়গায় সরে যান নাই কেন। তার মানে কি ওনাদের কারোর সঙ্গে কোন রকম একটা সম্পর্ক ছিল কেন, তারা তাদেরকে প্রতিষ্ঠান দিবে বা তারা তাদের জন্য কিছু কাজ করবে? এই কথাগুলো বাজারে টাওয়ার আছে, এটা অনেকে বলেন। তবে এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার, এটা আমাদের সবার পরিষ্কার হওয়া দরকার। আমরা কোনো কিছু তো হলেই ভারতের বিরোধিতা করি, ভারতের একটা বিষয় একটা বয়ান তৈরি করি, এটা আসলে ভালো না, সঠিক নয়। কিছু হলেই কার দোষ? বাসুরের দোষ। এই দোষটা তো দেওয়া ভালো না। আমি আজকে হয়তো গৌতমদের সামনে বলছি না, কিন্তু এই টেন্সটা এটা বাংলাদেশের জন্য স্বার্থ বিরোধী, বাংলাদেশের স্বার্থে যায় না। কাজে যারা কথায় কথায় ভারতের বিপক্ষে আমাদেরকে চালিত করতে চান, এটা কিন্তু একদিনই গল্পটা ফাঁস হয়ে যাবে। তখন কি হবে? তখন কিন্তু আমরা বেকারে পড়ে যাব। আমি এরকম উৎকট ভারত বিরোধী হতে চাই না। ভারতের সঙ্গে আমার সম্পর্ক ভালো হোক বা না হোক, কিন্তু ভারতের সঙ্গে আমার স্বার্থটা তো দেখতে হবে। পরস্পর বিরোধী স্বার্থ আমাদের আছে, আমরা স্বার্থের সঙ্গে আমাদের আলোচনা হবে,
স্বার্থ আমি উদ্ধার করার চেষ্টা করব, ভারত তার স্বার্থ রক্ষা করবে, আমিও আমার স্বার্থ রক্ষা করব। এখানে ভারত বিরোধিতার প্রশ্ন নয়, প্রশ্ন হলো আমি আমার স্বার্থ সংরক্ষণ করব যে কোনো মূল্যে, ভারত ভারতের স্বার্থ সংরক্ষণ করবে তার দৃষ্টিভঙ্গিতে। এখানে আমার স্বার্থের সংঘাত থাকতে পারে, কিন্তু ভারত বিরোধী হওয়ার বা সবকিছুতে ভারতকে দায়ী করার মানসিকতার সঙ্গে আমি একমত নই। ধন্যবাদ আক্তার ভাই। আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই বিষয়ে গৌতমদার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে একই আমরা দেখছি আক্তার ভাইয়ের সঙ্গে একমত যে বাংলাদেশে ধরেন একে তো মুক্তিযুদ্ধ বিষয়ক একটু আবার আলোচনা যে ভারত অনেক কিছুর জন্য দায়ী, আবার দ্বিতীয়ত হচ্ছে মানে অভিযোগ বিশেষ করে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে বাংলাদেশে। আর সেকেন্ড হচ্ছে যে এই যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের, তোমরা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সাংঘাতিক রকম আক্রমণের ঘটনা ঘটেছিল তরুণ ছেলের উপরে। এটার পরেও ভারত কেন্দ্রিক আলাপ বেশি। মেজর আক্তার গত কয়েকদিন ধরে বলছিলেন যে মুক্তিযুদ্ধে ওনারা যুদ্ধ করেছেন শুধু পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে না, ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে। গৌতমদা, এই দুই ইস্যুতে যে এই ভারত বুদ্ধিজীবী হত্যায় দায়ী এবং হচ্ছে ভারতীয় সেনাবাহিনী প্লাস বাংলাদেশের সেই, আপনার কাছ থেকে জানতে চাই, এবং ভারতের অভিযোগের তীর গতকাল জানেন যে আমাদের একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা এই সময়ের হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের যেভাবে আশ্রয় দিচ্ছে ভারত, যেভাবে অপরাধীদের আশ্রয় দিচ্ছে, এরকম চলতে থাকলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া হবে। গৌতম লাহিড়ী, আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। আজকে একটি বিজয় দিবস এবং সেই উপলক্ষে আমি যেহেতু এই প্রোগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের 16,000 সেনা প্রাণ হারিয়েছিলেন, তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি, শুরু করছি। আশা করি বাংলাদেশ ভবিষ্যতে আবার একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে আর কি, এটা আমাদের কামনা। আমরা চাই স্থিতিশীল এবং সমৃদ্ধশালী বাংলাদেশ, আমরা চাই। এটা ভারতের স্বার্থে প্রয়োজন, কেবলমাত্র বাংলাদেশের স্বার্থে নয়। আপনি অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন, আমি প্রথম একটু ছোট্ট করে বলে নেবো। আমি ব্যক্তিগতভাবে আনিস আলমগীরকে চিনতাম, তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক ছিলেন। আমি তার সঙ্গে বহু প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং ব্যক্তিগত আলাপ আলোচনায় করেছি। তার অনেক বক্তব্য ছিল ভারত সম্পর্কে, যে শেখ হাসিনা সরকারের যে দুর্বলতাগুলি বা গণতন্ত্রের বিরোধী যে কার্যকলাপ বলে তারা মনে করতেন, সেগুলো সম্পর্কে ভারত কেন কোনো মন্তব্য রাখে না। এমন একজন ব্যক্তি, তাকে যখন একটি সরকার, যেটা বললেন মেজর আখতারুজ্জামান সাহেব, যে তিনি যেহেতু সমালোচনা করছেন সেই জন্য তাকে ফুলচন্দন দিয়ে উপহার দেবে তা নয়, কিন্তু এটা প্রমাণ করে 5ই আগস্টের পর যে বলা হয়েছিল যে বাংলাদেশে মুক্ত সাংবাদিকরা মুক্ত স্বাধীন চেতা স্বাধীনভাবে বক্তব্য পেশ করতে পারেন, সেটা যে কত অসত্য সেটা এই আনিস আলমগীরের গ্রেপ্তার প্রমাণ করে দিল। বাংলাদেশের মুক্ত স্বাধীনতা বলে কিছু নেই এবং গণতান্ত্রিক স্বাধীনতাও নেই এবং সাংবাদিক স্বাধীনতা নেই প্রায় বলা যেতে পারে। আমি আশা করব যে পূর্ণিয়া সাহেব আপনার উপর যাতে আর কোনো আক্রমণ না হয় আর আপনি যে সাহসের সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করেন। দ্বিতীয়ত আপনার প্রশ্ন ছিল যে যিনি আহত হয়েছেন গুলিতে, খুব গুরুতর ভাবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে, এই সম্পর্কে যে কথাবার্তা বলা হয়েছে এবং যে কথাটি বললেন যে কোনো বিষয়ে ভারতের দিকে আঙুল তোলা, আসলে এটা আজকে বিজয় দিবসে আলোচনাটা খুব প্রাসঙ্গিক এই কারণেই যে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের আদর্শে যে দীক্ষিত মানুষ বা যে ধরনের প্রতিষ্ঠান বা সংগঠন, আজকে তাদের বিরোধী একটা সংগঠন ক্ষমতায়। হয়তো আজকে মোহাম্মদ ইউনূস তিনি গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, এটা ঠিকই, ব্যক্তিগতভাবে তিনি মুক্তিযুদ্ধের পক্ষেই ছিলেন, এটা ঠিকই, কিন্তু তাদের চালিকা শক্তি সরকার আমরা যেন দূর থেকে ভারত থেকে অনুভব করি বা দেখি, নিয়ন্ত্রকের ভূমিকায় আছে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ফলে স্বাভাবিকভাবেই তাদের ধ্যান ধারণা এগুলো প্রতিফলিত হবে এবং যে কারণে তারা, যেখানে আমি দেখছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক করার একটা উদ্যোগ নিচ্ছেন এবং তার একটা কথাবার্তা চলছে, দুটোই উচ্চ পর্যায়ের বৈঠকও হয়ে গেছে, ভারতের পররাষ্ট্র সচিব সফরও করে এসছেন। এরপরে যদি কোনো সম্পর্ক রাখার দায় সেটা যদি তারা না রাখেন, একতরফাভাবে ভারতের পক্ষে তো কোনো স্বাভাবিক সম্পর্ক তৈরি করা সম্ভব না। ক্রমাগত যদি এইভাবে আক্রমণ হতে থাকে ভারতের উপরে, রাজনৈতিক ভাবে যে আক্রমণ হচ্ছে এবং ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে
তলব করে যে কথা বলা হয়েছে, এখনো পর্যন্ত ভারত কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেননি। আমি জানি না যারা করবেন কিনা এরকম কিছু, কিন্তু তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। একটা বিবৃতি দিয়েছে। দায়িত্বটা আইন শৃঙ্খলাটা দেখার দায়িত্বটা সেই দেশের সরকারের। আমি তো দেখলাম গতকাল বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি বাদে যারা যে ঐক্য মঞ্চের নামক বা এরকম একটা জায়গায় সকলে একত্রিত হয়েছিলেন, সেখান থেকে তারা তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। ব্যর্থতার স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে হঠাৎ তিনি কি ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে এরকম ঘটনা ঘটিয়েছেন? আমি জানি না। এই কথা যদি বলেন এর চেয়ে হাস্যকর তো আর কিছু হয় না। আক্তার ভাই অভিযোগ তুলেছেন, আক্তার ভাই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ প্রথমেই তুলেছেন এই ঘটনার পরে। হ্যাঁ, এবং ঘটনা যে এটা তো তার ব্যর্থতা, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যখন ভারতেও এরকম কোনো ঘটনা ঘটে, প্রথম আঙুল তোলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। যখন পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছিল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল শিবরাজ পালিয়ে। তিনি কয়েকদিন আগে অবশ্য মারা গেলেন, কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছিল, এটা ঘটনা। এখন আমি বলবো যে আপনার এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। এটা ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে, এবং যে জানিয়ে তারা বলেছে যে এটা ভারত থেকে কোনো বাংলাদেশের জনতা বা জনগণ বিরোধী কোনো কাজে কোথাও ভারত সরকার সেটা উৎসাহ দেয় না। আপনি যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে যেখানে যে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীরা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকে, সে ব্যাপারে আপনাদের কখনো কাউকে বলতে শুনি যে কেন এটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে? সেখানে তো প্রধান উপদেষ্টা হেনস্থা পর্যন্ত হয়েছে, এবং নিউ ইয়র্কেও হেনস্থা হতে হয়েছে উপদেষ্টাদের, এবং তাদের দিকে ডিম ছুড়ে মারা হয়েছে। এবং এই ঘটনায় তারা একটা কোন রকমের একটা নিয়ম রক্ষার মতো প্রতিবাদ করেছেন, এইটুকুই। কিন্তু যেভাবে ভারতের দিকে প্রতিনিয়ত আঙুল তুলছেন, সেইভাবে আঙুল তো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের প্রতি তুলছেন না। এই কারণেই তুলছেন না, সেটা সাহস নেই। তোলা সাহস নেই যে ওরা থাপ্পড় মারলেও আমরা চুপ করে থাকবো, এরকম একটা ব্যাপার। তৃতীয়ত আপনার যে প্রশ্ন যে বুদ্ধিজীবী হত্যা, এটা তো হাস্যকর বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে কথাটা বললাম যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেহেতু চালিকা শক্তি আর সরকারে, তারা এই জাতীয় কথাবার্তা বলবেনি, এটা খুব স্বাভাবিক। কারণ বাংলাদেশের মানুষ, আমি মনে করি 60% মানুষ মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের মানুষ, তিনি যেভাবেই বিএনপিতে থাকলেও তাও তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি তো তারেক রহমানের বক্তব্য কিছু কাল আগে শুনেছেন, 71 যেন ভুলে না যায়, এবং কারা করেছিল 71-এর এই কাণ্ড কারখানা, তিনি তাদের দিকে আঙুল তুলেছেন। তারা তো আজকে চালিকা শক্তির ভূমিকায় আছে বাংলাদেশে। ফলে আমি তো বাংলাদেশের শীর্ষ নেতার কাছ থেকেই শুনছি তাদের বিরুদ্ধে কথাবার্তা। 71 থেকে 2025, এমনকি 2024 যদি ধরেন, এই পর্যন্ত কেউ তো এই অভিযোগটা তোলেনি এখনো পর্যন্ত যে বুদ্ধিজীবীদের হত্যার পেছনে ভারত যুক্ত ছিল। কেবলমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ সরকারের মানে বঙ্গবন্ধু হত্যার পরে সেনা সরকার, সেনা শাসিত সরকার, সেনা সমর্থিত সরকার, এমনকি বিএনপি সরকারও প্রতিষ্ঠিত হয়েছিল দুবার। তারাও তো কখনো এই ধরনের অভিযোগ তোলেনি। হঠাৎ আজকে যে অভিযোগ তোলা হচ্ছে, গোটাটাকে একটা ভারত বিরোধী জিগির তোলা, এবং পাকিস্তান আজকের দিনে পাকিস্তানকে একরকম ভাবে সমর্থন করা হচ্ছে প্রকারান্তরে, পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা চলছে প্রকারান্তরে, যে পাকিস্তান নির্মম কাণ্ড ঘটিয়েছিল, যে কারণে ভারতকে আন্তর্জাতিক ভাবে একটা ওপিনিয়ন তৈরি করে হস্তক্ষেপ করতে হয়েছিল মুক্তিযোদ্ধাদের পক্ষে। সকলেই জানেন যে প্রণব মুখোপাধ্যায় ভারতের পার্লামেন্টে কি ভাষণ দিয়েছিলেন, কেন বাংলাদেশের মানুষের পাশে থাকা দরকার, কেন যুদ্ধে থাকা দরকার, যেভাবে নির্মম হত্যাকাণ্ড চলছে, নির্মম অত্যাচার চলছে, নারী শিশুদের উপর অত্যাচার চলছে, তার প্রতিবাদেই ভারত যেটা বলেছিল। কারণ এটা হচ্ছে যখন জওহরলাল নেহরুর আদর্শ, যদি কোনো মুক্তিকামী মানুষ এরকম শোষিত নিপীড়িত হতে থাকে, তার পাশে দাঁড়ানো ভারতের কর্তব্য। এবং এটাও আমি আজকে বলছি, 16 ডিসেম্বর যদি এরকম বাংলাদেশে আবার এই ধরনের মানুষরা নিপীড়িত অত্যাচারিত হতে থাকে, প্রয়োজনে ভারত আবার হস্তক্ষেপ করতে পারে। কিভাবে করবে সেটা নির্ভর করবে বাংলাদেশের মানুষ কি চাইছেন তার উপরে। ওই ছিন্ন করে দেওয়া 7 সিস্টার্স কে, এসবগুলো হাস্যকর কথা। এটা সামরিক শক্তি যদি তুলনা করেন, সেই তুলনাতে তো এটা হাস্যকর দাঁড়ায় না। খামোখা আপনাদের সেখানকার 7 সিস্টারের পাশে লাগোয়া প্রতিবেশী অঞ্চল, সেগুলো না বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা ভাবে রাখা দরকার। অর্থাৎ চিকেন নেকটা যেন, পরিসরটা যেন চিকেন নেকের পরিবর্তে ওটা যেন একটা ঘোড়ার গলা হয়ে না দাঁড়ায়, তখন বলা হয় হর্সেস নেক হয়ে দাঁড়াবে আর কি।
ফলে এগুলো হাস্যকর, কিন্তু ভারত কোনো সার্বভৌম দেশের উপরে অধিকার হস্তক্ষেপ করবে না যদি না সেখানকার মানুষ চান। সেখানকার মানুষ যদি একযোগে নেমে এটা চান যে আমরা অত্যাচারিত নিপীড়িত প্রতিবেশী ভারতের উচিত আমাদের পাশে দাঁড়ানো, ভারত সরকার এটা সিদ্ধান্ত ঘোষণা হয়নি, সিদ্ধান্ত যে ভারত পাশে থাকবে এবং দাঁড়াবে। দাদা আমার একটু অল্প সময়ের জন্য আসবো আপনার পাশে, আমি জানি না আক্তার ভাই গৌতম দাও হাসনাত আব্দুল্লাহর কথা যেভাবে পরোক্ষ একটা হুমকি আমাদেরকে দিলেন কিনা, কিন্তু আমি যুক্তির খাতিরে বলি, আপনি গত কয়েক মাসে, গত 3-4 মাসে আপনি অনেকবার এই কথা বলেছেন যে যদি আমাদের দুর্বলতা হয়, আমাদের বিভেদ হয়, আমাদের অনৈক্য হয়, তাহলে ভারত নানান ভাবে চলে আসতে পারে। এটা আপনি বলেছেন অনেক আলোচনা, অনেক লাইভে বলেছেন। আমার কথা হলো, মাহফুজ আলম উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরপরই একটা পোস্ট দিয়েছিলেন, সে নিয়ে হুলস্থুল, ভারত আনুষ্ঠানিক সেটা নিন্দা জানিয়েছিল, তখন তিনি সরিয়ে নিয়েছিলেন। এখন উপদেষ্টা থেকে যাওয়ার পর তিনি কথা বলছেন, তিনি বলছেন যে আর লাশ পড়লে লাশ নেব। হাসনাত আব্দুল্লাহ যে বললেন 7 সিস্টার নিয়ে, এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য তোমরা যেটা বলছেন, নাকি ভেতরকার আরো কোনো এখানে অন্য কোনো ইন্টারন্যাশনাল গেম আছে? মেজর আক্তার জামান রঞ্জন, তারপর আমি গৌতমদার কাছে অল্প আর একটু শুনে শেষ করব। আমি আক্তার ভাই, এইটার আসলে এইটা বারবার এই ইন্ডিয়া এবং ইন্ডিয়া 7 সিস্টার নিয়ে কথা বলা, এবং এটা নিয়ে ইন্ডিয়ার প্রতিক্রিয়া, ইন্ডিয়া মিডিয়ার প্রতিক্রিয়া দেখেছি যে ওই যে ম্যাপ চেঞ্জ করা, মানে যে গ্রাফিতির বইটা প্রধান উপদেষ্টা দেন, সেটাকে ইন্ডিয়ার মিডিয়া বলছে যে সেখানে তাদের ম্যাপ চেঞ্জ করা হয়েছে, যদিও আমাদের সরকার এটা অস্বীকার করেছে। এটার ভেতরে কি আর কোনো রাজনীতি নিহত হয়েছে? আগে একটু মেজর আক্তার জামান রঞ্জন আপনার কাছ থেকে জানতে চাই। উনিয়া এই বিষয়টি লাগাতার ভাবে গত 6 মাস ধরে বলে আসতেছি। আজকে গৌতম লাহিড়ী দাদা যে কথাটা বললেন, গৌতম লাহিড়ী তো কোনো ব্যক্তি নন, উনি ভারতের সাংবাদিকদের একজন লিডার, ভারতের আইজ এন্ড ইয়ার্স, এবং ভারতীয় আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি কি তারই কিন্তু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত উনি ওনার বক্তব্য দিয়েছেন। আমি এটাকে হুমকি মনে করবো না, ওনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো যে ওনার ইনসাইটটা উনি আমাদের সামনে আজকে অকপটে স্বীকার করেছেন, যে আপনারা বারবার আমাদের দিকে আঙ্গুল তুলবেন, আমাদের প্রতি অপমানজনক কথাবার্তা বলবেন, আর আমরা চুপ করে বসে থাকবো, এটা কিন্তু আমাদের আদর্শের সঙ্গে যায় না। এই কথাটা তো লাহিড়ী দাদা আমাদেরকে জানিয়ে দিলেন যে তাদের একটা আদর্শ আছে, মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো। এটা নেহরুর একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল তৎকালীন সময়ে, তারা পৃথিবীর সকল দেশেরই মুক্তিকামী মানুষের পাশে দাঁড়াতো, এমনকি আলজেরিয়ার পাশেও নেহরুর ভারতীয়রা দাঁড়ানোর অভিযোগ দিয়েছে, এমনকি চীনের জাতীয়তাবাদী আন্দোলনকেও নেহরু সাহেব সমর্থন করেছিলেন। তো এটা তো আমরা অতীত থেকে দেখে আসছি। আজকে ওনার এটাকে কিন্তু হুমকি না, এটা উনি ওনার ইনসাইটটা আমাদের বাংলাদেশের মানুষের ভালোর জন্য উনি প্রকাশ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ইনসাইটটাকে ভিতরে রাখেন নাই। আমি অনেকবারই বলেছি যে আপনার এই হট স্নেকে পরিণত হওয়ার সুযোগ কিন্তু আমরা করে দিচ্ছি, কারণ আপনি গাইবান্ধা থেকে কেটে, কুড়িগ্রাম থেকে কেটে আপনি এই ইয়াতে মালদা পর্যন্ত নিয়ে যেতে পারবেন খুব সহজেই, তাতে আপনি খুব ব্যাক পেতে হবে না, এবং আপনার আমার ফেনীকে সার্জারি করে ফেলতে পারবেন, কেটে আমার উত্তর পূর্ব আমার দক্ষিণ পূর্বাঞ্চলকে আপনি আলাদা করে ফেলতে পারবেন। কাজে এখানে আমি আমার ছেলেরা যে কথা বলছে, এটা তাদের একটা ইন্সপায়ারিং স্পিচ হিসেবে নেন, ইট ইজ ডোন্ট মিন ইট, ইট ডাজন্ট হ্যাভ দ্য, এটা অ্যাচিভমেন্টের কিছু না, এটা একটা ইন্সপায়ারিং স্পিচ। রক্ত দিয়েছি, রক্ত আরো দিব, তার মানে এই না আমার সিরিঞ্জে রক্ত আপনি বের করে নিয়ে যাবেন। এটা একটা রেটরিক বক্তব্য। আমরা বলেছি দরকার পড়লে আপনাকে বিচ্ছিন্ন করে দেব, তারপরে বিচ্ছিন্ন করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার যুদ্ধকে উজ্জীবিত করার জন্য, আপনার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ার জন্য আমাকে তো একটা বয়ান তৈরি করতে হবে। আপনি যখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবেন, আপনি যখন বিজেপির মতো একটি ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেখানে ধর্মনিরপেক্ষতা ভারতে থাকবে না, তখন তো আমার একটা ভয় পাওয়ার কারণই আছে। এবং সেখানে আমার জাতিকে তো আপনার হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাকে দাঁড় করাতে হবে। তো সেই ন্যারেশনের জন্য, সেই ন্যারেটিভের জন্য আমাকেও তো একটা চরম ভারত বিরোধী বক্তব্য আনতে হবে, কিন্তু এটা কিন্তু রিটোরিক, এটা মোরাললেস ইনসাইড না, এটা হলো আমার প্রজন্মকে তৈরি করা। কিন্তু সম্পর্কটা নির্ভর করবো কিন্তু রাজনৈতিক উচ্চাসার উপর, রাজনৈতিক ইচ্ছার উপরে। আমাদের দুই দলের রাজনৈতিক নেতারাই নির্ধারণ করবে ভারত বাংলাদেশের সম্পর্ক কি হবে। এটা কিন্তু রাজপথ থেকে নির্ধারিত হয় না, এটা নির্ধারিত হয় ডিপ্লোম্যাটিক চ্যানেলে। আপনি বলেছেন যে আমাদের রাষ্ট্রদূত ইতিমধ্যে আপনাদের সঙ্গে সভা মিটিং করেছে,
যেটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রচারিত হয় নাই। আজকেই প্রথম শুনলাম কি বলো পুনিয়া, যে আমাদের রাষ্ট্রদূত আপনাদের সঙ্গে দুইটা সভা করেছেন। তার মানে এখানে কি বলে ডিপ্লোম্যাটিক চ্যানেলেও আলাপ আলোচনা চলছে। আমরা তো দুইটি প্রতিবেশী দেশ, খারাপ সম্পর্ক রেখে কারোর সুবিধা হবে না, কারোই ভালো হবে না। কেন আমরা যাব ভারতের মতো একটা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ রাখতে? কিন্তু সেখানে দুজনেরই একটা অভিপ্রায় থাকতে হবে, একটা আমরা একটা উইন উইন সিচুয়েশনে আসতে হবে। উইন উইন সিচুয়েশনে আসলে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে এবং এটা টিকে থাকবে, টেকসই সম্পর্ক গড়ে উঠবে। আমি সেটা প্রত্যাশা করি। আর এখানে যে বক্তব্যগুলো দিচ্ছে হাসনাত আব্দুল্লাহ দিচ্ছে বা আমাদের হচ্ছে, এগুলো অনেকটা নির্বাচনী বক্তব্য, এটা রাজনৈতিক বক্তব্য। এটার সঙ্গে ভারতের বিদ্বেষের কোনো সম্পর্ক নাই। যেমন যদি আর একটি গুলি চলে, তারপরে কি গুলি কি চলে নাই? তাহলে এটা তো একটা রিটরিক বক্তব্য। আজকে পাকিস্তানিরা এখানে একটা ফ্রন্ট খুলতে চায়, এটা তো একদম জলবদ্ধ সহজ। পাকিস্তান প্রেশারটা ওয়েস্টার্ন সেক্টর থেকে কমানোর জন্য তারা যদি ইস্টার্ন সেক্টরে বাংলাদেশের সঙ্গে একটা বন্ধুত্ব করে বাংলাদেশকে উস্কাই দিতে পারে, তাহলে তো বেনিফিটটা পাকিস্তানের হবে। এটা তো পরিষ্কার, এটা নিয়ে তো কোনো কারো গবেষণা করার বা রকেট সায়েন্সের ব্যাপার না। পাকিস্তানের সঙ্গে ভারতের যে পশ্চিমাঞ্চলে এখন যে যুদ্ধটা বা যে টেনশনটা আছে, এটা যদি কিছুটা হলেও যদি তারা পূর্ব সেক্টর আনতে পারে, তাহলে আপনিও তো এখানে অ্যাটেনশন দিতে মনোযোগ দিতে বাধ্য হবেন। এটা তো পক্ষান্তরে পাকিস্তানের পক্ষে যাবে। তো পাকিস্তানের রাজনীতির কারণে তারাও তো আমাদেরকে বিভিন্ন ভাবে অপতথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। এই তথ্যগুলো পাকিস্তান সরবরাহ করছে, পাকিস্তানের একটি অংশ সরবরাহ করছে। এখানে ভারত বাংলাদেশের সম্পর্কটা আমি মনে করি এটা দ্বিপাক্ষিক স্বার্থ সম্মিলিত সম্পর্ক। এটা দ্বিপক্ষের সম্পর্ক উন্নয়ন করা তখন সম্ভব হবে যখন দুই পক্ষের স্বার্থগুলো নিশ্চিত করা হবে। আর সেভেন সিস্টার দখল করার তো মানসিকতা, সেভেন সিস্টার লোকই তো আমাদেরকে জায়গা দেবে না। এখানে একে তো হিন্দু বেশি, বৌদ্ধ বেশি, খ্রিস্টানও আছে, তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা নয়। আর আসামের মুসলমানরাও তারা স্বাধীন হতে হয়তো চায়, কিন্তু বাংলাদেশের সঙ্গে আসতে চায় না। এখানেও একটা কন্ট্রাডিক্ট আছে। আসামের মুসলমানরা তো বাংলাদেশকে ওন করে না। আমরা তো 71 মুক্তিযুদ্ধ সময় দেখেছি, আমরা তো আসামে গিয়ে তো আমরা মুসলমানদের কাছে দেখেছি কতটুকু শেল্টার পেয়েছি, তারা কতটুকু আমাদেরকে দিয়েছে। তারাও তো মনে প্রাণে তখন পাকিস্তানের পক্ষে ছিল। কাজে সেখানেও তো আমরা আসামের মুসলমানরা, যেটা আপনার 43% মুসলমান আসামে আছে, তারাও কিন্তু বাংলাদেশকে বন্ধু মনে করে না। তাহলে বন্ধু মনে করলে তো আমাদের সঙ্গে সম্পর্কটা একটা ভালো থাকতো। সবকিছু মিলে আমি গৌতম লাহিড়ী হিসাবে যে কথাটা বলছি, পছন্দ ইঙ্গিত দিয়েছেন যে হ্যাঁ আপনারা ইন্টারফেয়ার করতে পারেন। এই জিনিসটা তো আমরা আরো আগে ঘোষণা করেছি। আপনি যেমন তোমাকে বলেছে না যে যদি আজকে অনৈক্য হয়, যদি ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যারা ছিল তাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয়, একতা নষ্ট হয়, তাহলে ভারত বসে থাকবে না। এখানে যদি আওয়ামী লীগের উপরে যদি প্রচন্ড রিয়েক্ট করার মতো যদি সাহস দেখাতে পারে, তাহলে দাদা যে তার পাশে থাকবে, এটা কিন্তু গৌতম দা আজকে প্রকাশ করে দিয়েছেন। আজকে দেখবেন ভারত মনোভাবটা জেনে গেল, এই জন্য পুনিয়ার কাছে হয়তো কৃতজ্ঞ থাকবো। দাদা আপনি কোনো ভুল বলেন নাই, অন্যায় বলেন নাই, আপনি রাইটলি ইউ হ্যাভ এক্সপোজড ইউর মাইন্ড, আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ আক্তার ভাই। আগামী আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে গৌতমদা ছোট্ট করে দুইটা বিষয় আবার একটু আপনার ওপিনিয়ন জানিয়ে আজকে বিদায় নিব। সেটা হচ্ছে, একটা হলো আক্তার ভাই একটা কথা বলেছেন, ভারতের প্রচন্ড হিন্দুত্ববাদের জাগরণ এবং সেটা রাজনৈতিক সম্পৃক্ততা বাংলাদেশে কি তীব্র মুসলিমবাদ বা যদি বলি মুসলিমপন্থী উগ্রপন্থী মুসলিম, সেটাকে জাগিয়ে তুলতে একটা ভূমিকা রাখছে কিনা, নাম্বার ওয়ান। এটা একটা প্রতিক্রিয়া চাই। আরেকটা একশো প্রশ্নটা করে নিচ্ছি, বাংলাদেশে খুব সাংঘাতিক ভয়াবহতম আক্রমণ ওসমান হাদির উপরে ইনকিলাব মঞ্চের, তার যারা আততায়ী, আমাদের সমস্ত পত্রপত্রিকার রিপোর্ট, তারা কোন পথে কিভাবে ভারত পালিয়ে গিয়েছে। এই ঘটনায় এখানকার তার যারা অনুসারী তাদেরকে আরো বেশি উত্তপ্ত করেছে যে ভারত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। আপনারা কি আসলে সন্ত্রাসীদের, বাংলাদেশের গভর্নমেন্ট বিরোধী যারা, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কিনা, কেন এই অভিযোগ আপনাদের প্রতি? এই দুইটা বিষয়ে একটু ওপিনিয়ন জেনে আমরা আজকে শেষ করবো। গৌতম লাহিড়ী। ধন্যবাদ। প্রথমেই মেজর সাহেব যেরকম মনের কথা বলেছেন যে এটা রেটারিক,
এটাকে সিরিয়াসলি ওরকম ভোটের কারণে বলতে হয়। ভারতেও যেটা হিন্দুত্ববাদের যে প্রচার, সেটাও ভোটের কারণেই আর কি। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক, কিন্তু এটা ঘটনা, তার একটা প্রতিক্রিয়া হয়, প্রতিক্রিয়া হবে না তা নয়, প্রতিক্রিয়া হয়েছে। ভারতে যখন বিভিন্ন কিছু আইন প্রণয়ন হয়েছে তার প্রতিক্রিয়া আমরা বাংলাদেশে দেখেছি, এমনকি শেখ হাসিনা থাকাকালীনও দেখেছি। শেখ হাসিনা থাকাকালীনও দেখেছি ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষ প্রতিবাদও করেছিল আর কি। এখন সেগুলো সবই রাজনীতি, ভোট, এই কারণে হয়তো অনেক কিছু সম্পর্ক বিষিয়ে দেয়। কিন্তু এটা একটা জিনিস আমি বলবো যে রাজনৈতিক নেতা কর্মী কি বলছেন তার থেকেও বড় বিষয় যখন সরকার সেটাকে সমর্থন করে, যে সরকারই আছেন সেই সরকার যখন ভারতীয় হাই কমিশনারকে তলব করে প্রশ্ন করেন, তখন সেটা মনে হয় আর কেবলমাত্র রেটরিক নয়, তখন সেটা সরকারের একটা সিদ্ধান্ত। দুই, আপনি যেটা বললেন যে এই আশ্রয় দেওয়ার ক্ষেত্রে এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে সিকিউরিটি এজেন্সির একটা যোগাযোগ আগে থেকেই ছিল, আমার মনে হয় সেটা এখনো আছে। সম্প্রতি তো বিএসএফ এর সঙ্গে বৈঠকও হয়ে গিয়েছিল, বিএসএফ বিজিবি বৈঠকও হয়ে গেছে, দুবার হয়েছে 5ই আগস্টের পর থেকে। ফলে যে ইন্টেলিজেন্স নেটওয়ার্কের যে যোগাযোগ ব্যবস্থা আছে তার দ্বারা ভারত সরকার যেটা জানিয়েছে যে এই ধরনের কোন সংবাদ বা তথ্য এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার অফিসিয়ালি কিছু জানায় ভারতকে, যে যারা ওই হাদিকে হত্যা করার চক্রান্ত করেছিল বা ষড়যন্ত্র করেছিল তারা যে ভারতে পালিয়ে আসবে, বাংলাদেশের মিডিয়াতে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের মিডিয়াতেও যেরকম অনেক সংবাদ প্রকাশিত হয় সেই সরকার বা কিছু রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য, যেটা কোন একজন সম্পাদক একটা শব্দ ব্যবহার করেছেন যে তেলবাজি সাংবাদিকতা, আমি দেখলাম সাংবাদিকতা শব্দটা আমার বেশ পছন্দ হয়েছে। তো কারণ তিনি বলেছেন ভারতে যেরকম গদি সাংবাদিকতা হয়, বাংলাদেশে সেরকম কিছু তেলবাজি সাংবাদিকতা হয়েছে। এখন তেলবাজি সাংবাদিকতার কারণে এসব সরকারি সংবাদ প্রকাশিত হচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এখনো সরকারি ভাবে কোনো তথ্য কিন্তু নেই। ফলে ভারত সরকার এখন পর্যন্ত, বাংলাদেশ সরকার জানিয়েছেন লিখিতভাবে যে এরকম আততায়ীরা পালিয়ে গেছেন এবং আশ্রয় দিয়েছেন। আপনি যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন, সেটা ভারত, আওয়ামী লীগ দীর্ঘকালের একটি রাজনৈতিক দল যার সঙ্গে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জড়িত আছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল সবাই জানে, এবং সেই কারণে তারা যখন নিপীড়িত, অত্যাচারিত, তাদের প্রাণহানির আশঙ্কা আছে, ভারত এরকম বহু অতীতে করেছে, সেরকম ভাবেই তাদের আশ্রয় দিয়েছে। তারা যে অপরাধী সেটা জানা গেছে 5ই আগস্টের পর। 5ই আগস্টের আগে যদি তারা অপরাধী হতেন তাহলে এখানে ভারত সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন বা আইনগত ব্যবস্থা নিতেন ইত্যাদি ইত্যাদি। মানে গোটাটাই তো বাংলাদেশে অপরাধী ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীকে, সবটাই হচ্ছে পরিবর্তনের পরে। আগে কারা কেউ অপরাধী ছিলেন না, আমরা সেই অপরাধের, পুরনো অপরাধের কথাগুলো এখন বলা হচ্ছে, সেটার ভিত্তিতে তো ভারত সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর দুই হচ্ছে, যে অপরাধের কথা বলছেন তার জন্য পালিয়ে চলে এসছে সীমান্তে, সেটা বললাম আপনাকে, যে যদি কোনো তথ্য থাকে সরকারি তথ্য ভাবে, গভর্নমেন্টের চ্যানেলে, কূটনৈতিক সূত্রের মাধ্যমে। এখন ধরুন আজকেও দিল্লিতে ভারত ঢাকার যে হাই কমিশন আছে তারা 16 ডিসেম্বর একটি উদযাপন করছেন, যেখানে ভারতীয় সাংবাদিক, বুদ্ধিজীবী, বহু নেতা মন্ত্রী তারা আমন্ত্রিত আছেন। সন্ধ্যেবেলা আমিও আমন্ত্রিত, আমিও যাব, দেখবো। তো আমার মনে হয় যে বাংলাদেশের এই সমস্ত এগুলোর মধ্যে যেটা দরকার, প্রয়োজনীয়, কিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেটা দেখা দরকার, এবং সেটা হলে আমার মনে হয় একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলেই সম্পর্কটা আবার নতুন ভাবে একটা আবার যাত্রা শুরু করতে পারে। এখন একটা কাজ চালানোর মতো সম্পর্ক চলছে, কেন অন্তর্বর্তীকালীন সরকার, যার কোনো ব্যবস্থা বাংলাদেশের সংবিধানেও বলা নেই। বাংলাদেশের সংবিধানে আছে কেয়ারটেকারের ব্যবস্থা, ছিল অতীতে, যেটা বাতিল হয়েছিল আবার পুনর্স্থাপিত হয়েছে, তাও হয়েছে পরবর্তী নির্বাচনের পর থেকে। ফলে আমরা চাইবো বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন, এবং ভারত মনে করে যে আওয়ামী লীগ সহ সকলের নির্বাচন হওয়া দরকার। এবং শেষ কথা বলবো যে আমি একজন খুব বিশিষ্ট বুদ্ধিজীবীর সাক্ষাৎকার আজকে বাংলাদেশের কাগজে প্রথম পাতায় বেরিয়েছে এবং পড়লাম আমি, তিনিও বলেছেন যে বিষয়টা সরকারকে ভেবে দেখা দরকার, যে একমাত্র একটি দলের সঙ্গে যে দল রাষ্ট্রের স্বীকৃতি জড়িত ছিল সেই দলটিকে বাদ দিয়ে নির্বাচন করা যায় কি যায় না, এটা এই সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ, সেটা ভেবে দেখা দরকার আছে।
এই কথা বলতে গিয়ে একজন জেলে গেছেন, আমি জানি না আমরা এই কথা বলবো কিনা আক্তার ভাই। আমি আপনাদের দুজনই আমাদের নিয়মিত আলোচনা বিখ্যাত বুদ্ধিজীবী রেহমান শোভন চৌধুরী, আর প্রথম আলোর পত্রিকায় তার সাক্ষাৎকার পড়ুন, চমৎকার interview। তার অনেকাংশ অনেক বক্তব্যের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত। তিনি শেখ হাসিনা সরকারের অনেক কিছু ব্যর্থতার কথা বলেছেন যে ব্যর্থতার কারণে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সুযোগ পেয়ে গেছে। এখানে আমি জবাব দিব, তুমি প্রশ্নের আগেই আমি গৌতম নায়ারিকে বলবো, রহমান সাহেব সম্মানের ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু বিনয়ের সঙ্গে বলতে হচ্ছে ওনার কিন্তু চারিত্রিক কনসিস্টেন্সি নাই। উনি কিন্তু তুষামোদী লেখক, উনিও কিন্তু তুষামোদী লেখক, তুষামোদী বুদ্ধিজীবী, তুষামোদী অর্থনীতিবিদ। উনি যখন যাকে উনি অনেকটা ওই পেজ কনসালটেন্টের মতো। পেজ কনসালটেন্ট কিন্তু কখনো নেগেটিভ রিপোর্ট দেয় না, তারা প্রজেক্টটা কতটুকু বায়াবল ততটুকু রিপোর্টে দেয়। আর প্রথম আলোর বক্তব্যগুলো তো সবসময় ডুবিয়াস, সবসময় আপনি বহুত চিন্তা করতে পারেন। এখানে বিষয়টি হলো, আমরা যেটা স্পষ্ট বলেছি, আওয়ামী লীগ নৈতিকভাবে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার হারিয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে? যে রাজনৈতিক দলটি ক্ষমতায় থেকে একটি নির্বাচনও সুষ্ঠু করাতে পারলেন না, আর যেখানে নির্বাচনটাকে উনি এক পেশে করে তার বেনিফিটে নিয়ে গেছেন, তো উনার তো উচিত হবে, সেই দলটির তো উচিত হবে কিছুদিন গ্যালারিতে থেকে খেলা দেখুক, অন্যরা কিভাবে খেলে সেখান থেকে কিছু শিখুক। আপনি তো 3টা জয় ছিনিয়ে নিয়েছেন, কোন রকম এথিক্যাল ভ্যালুস, কোন রকম নৈতিকতা, কোন রকম নিয়ম নীতি মানেন নাই। বিতর্কিত বিষয়, এ নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক সময় লাগবে। আরেকটা দিন আলোচনা হোক, নির্বাচন কিরকম হয়েছিল। আমি ভেরি ওয়েলকাম স্যার। তো এই জন্যই বলছি যে যাকে আপনি কোট করছেন এই ভদ্রলোককে কিন্তু বাংলাদেশের মানুষ চেনে না। আক্তার ভাই, গৌতম দাস আপনারা দুজনই আমার মতো ক্ষুদ্র বুদ্ধিজীবীরা ওনাকে চিনেন, কিন্তু আমার চেয়ে কম যারা বুদ্ধিজীবী তারা ওনার নামও জানেন না। প্রথম সমর্থক, সেই নাগরিক শক্তি দল তৈরি করা। উনি কোন সরকারের সমর্থক থাকেন না বলেন তো? উনি তো 111 সরকার, উনি আওয়ামী লীগের সমালোচক ছিলেন। আমি ভারতে উনি কিন্তু বঙ্গবন্ধুরও পরিকল্পনা মন্ত্রী ছিলেন। যারা অনেকে ছিলেন তারা তো পরে আওয়ামী লীগ বিরোধীও হয়েছে। উনার পরিকল্পনা যে বঙ্গবন্ধুর মানুষকে মুখ থুবড়ে পড়তে হয়েছিল, এটার দায় কিন্তু উনি নেন নাই। ওনার ব্যর্থ পরিকল্পনার কারণে যে বাংলাদেশ দুর্ভিক্ষে পড়েছিল, ওনাকে ব্যক্তি কেন্দ্রিক করা। আমরা তো ভারতীয় হিসাবে আমি ব্যক্তি রহমান সুবহানকে নিয়ে কথা বলছি না, কিন্তু আমি সেই লেখক রহমান সুবহানের বক্তব্য দিচ্ছি, যার লেখা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। সেই লেখককে সমালোচনা করার অধিকার নিশ্চয়ই গৌতম আমাকে দিবেন এজ এ সাংবাদিক হিসাবে। আশা করি এটা সমালোচনা করলে আপনাকে জেলে যেতে হবে না। আপনি তো জানেন যে বঙ্গবন্ধু কিন্তু জেলে গিয়ে বঙ্গবন্ধু হয়েছে। রাজনীতিবিদদের জেলে যাওয়াটাই হলো, বুঝছেন না, এটা হলো সবচেয়ে বড় ডিগ্রি, সবচেয়ে বড় কোয়ালিফিকেশন। অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো যে আপনি আজকে আমাদেরকে যে কতগুলো কথা বলেছেন, কতগুলো ইঙ্গিত দিয়েছেন, এটা আমরা পক্ষান্তরে বলতাম। আজকে কিন্তু আপনার দায়িত্ব নিয়ে দায় নিয়ে বলেছেন, এবং আপনিও আশা করেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো হোক। এই যে গুড উইশেসটা, এটাকে আমরা বাস্তবায়িত করতে চাই। সম্পর্ক ভালো মানে কিন্তু সম্পর্ক ভালো কিন্তু ওইটাই ভালো যেটা উভয়ের স্বার্থ সংরক্ষণ করে। কাজে আমরা সে ভালো প্রত্যাশা করি, ভালোর দিকে চাই। আর আমরা বাংলাদেশ ছোট দেশ, আমাদের ছেলেরা অনেক কিছু কথা বলবে, অনেক হামবিতামি না করলে ছেলেরা মার কাছে যদি গ্লাস টাস না ভাঙে তাহলে তো দুধটা খেতেই হবে, বুঝছেন না? এরকম একটা কিছু স্বাধীনতা আমাদেরকে দিয়েন, কিছু স্বাধীনতা দিয়েন, আমাদেরকেও বক্তব্য দেওয়ার কথা বলেন। আপনারাও আমাদের বক্তব্যকে সেন্সর করেন না, আপনারাও রিয়াক্ট করেন না। না, সেন্সর করছি না, হাই কমিশনারকে তলব করে বলছেন যখন, সেটা সরকারি হয়ে যায় বক্তব্যটা। এবং আমি আপনাদের ডিপ্লোমেসিকেও ধন্যবাদ দিই। সাধারণত একটি দূতাবাসকে তলব করলে কাউন্টার দিয়েও তলব করা হয়, কিন্তু আপনারা সেই ম্যাচুরিটি দেখিয়েছেন, আপনারা ইগনোর করেছেন, আপনারা এই তলবটাকে ইগনোর করেছেন। এটা আপনার একটা
বিগ ফ্রেন্ড হিসাবে আপনারা দেখিয়েছেন, উদারতা দেখিয়েছেন। আমি ডিপ্লোমেটিকে বলবো যে আপনারা অনেক বেশি পরিপক্কতা দেখিয়েছেন, যে কাউন্টার আপনি ডাকেন নাই আমাদের কাউকে। তার মানে আপনি এটাকে বাংলাদেশের একটা লেজিটিমেট এক্সারসাইজ হিসেবে আপনি দেখেছেন, এবং এটা আপনাকে চাচ্ছি যে ঠিক আছে তারাও তাদের আউটবাস্ট করুক, তাদের মনের কষ্টটা আপনাদের কাছে বলুক, এবং আপনারা এটাও কিন্তু ভারতের সম্পর্কে একটা অ্যাচিভমেন্ট, যা আমার কাছে বলছে, অন্য কারোর সাথে বলে নাই। এটার একটা একটা এক ধরনের একটা একটা মানে সম্পূর্ণতা আছে। আনিস আলমগীর যেমন সরকার বিরুদ্ধে বলার জন্য সরকার রিয়েক্ট করেছে, আপনারাও ভারতের বিরুদ্ধে বলার জন্য আমাদের ছেলেদের বিরুদ্ধে রিয়েক্ট করেন না। এটাই আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের প্রতি আর কি।